বাবার মৃত্যুর পর অনাথ ছেলে প্রতাপ জানতে পারে তার বাবা মায়ের নামে কোনো এক গ্রামে প্রায় ৯৯ একর জমি রয়েছে, যে মহামূল্যবান জমিগুলো এখন উত্তরাধিকার সূত্রে তার হতে চলেছে। প্রতাপ এক মুহূর্ত দেরি না করে কুবেরাপুরম গ্রামে চলে যায়। কিন্তু প্রতাপ জানতো না এই গ্রামের মাটির নিচে লুকিয়ে আছে এমন এক রহস্যের স্বর্ণের খনি আর অভিশাপ, যার সঙ্গে জড়িয়ে আছে বহু বছর পুরনো এক গল্প। গল্পের অভিশপ্ততা এমন পর্যায়ে যায় যে যেখানে মানুষ মানুষকে স্পর্শ করলে স্বর্ণে রূপান্তরিত হয়। এখন প্রতাপ কি করে এই অভিশাপ থেকে বাঁচবে? কি করেই বা এই গ্রাম থেকে সে মুক্তি পাবে? লোভ, লালসা, প্রাকৃতিক ভালোবাসা আর অভিশপ্তময় গ্রামকে ঘিরে সিং গীতম মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গভীর অন্ধকারে কারো চিৎকারের আওয়াজে স্ক্রিন কালো হয়ে যায়। পরবর্তীতে প্রতাপ নামের একটি ছেলেকে জেল থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দেওয়া হয়। জেলখানা থেকে ছাড়া পেয়ে সাধারণ জনগণ খুশি হলেও এই ছেলে প্রতাপ যেন কিছুটা বিরক্ত হয়ে রয়েছে। আসলে জেলখানায় তো ফ্রি 3 বেলা খাবার পাওয়া যাচ্ছিল, আর থাকার জন্য সুব্যবস্থাও ছিল। যাই হোক, হাজত থেকে বেরোলে একজন উকিল সাহেব প্রতাপের কাছে তার বাবার দেওয়া একটা ব্রিফকেস তুলে দেয়। বাবার ব্রিফকেস শুনে ছেলেটা এই বিষয়ে পাত্তা না দিয়ে ব্রিফকেসটা ছুঁড়ে ফেলে দেয়, যেটা সোজা গিয়ে একটা চলন্ত গাড়ির মধ্যে পড়ে যায়। সেই পর্যায়ে উকিল সাহেব বলে, আরে ওর মধ্যে তো জায়গা জমির দলিল রয়েছে, তুমি না বুঝে এটা কি করলে? এ কথা শুনেই প্রতাপ গাড়ির পিছু করতে শুরু করে। শেষমেশ গাড়িতে উঠে এর মধ্য থেকে ব্রিফকেস বের করে জমির দলিলটা দেখে নেয়। দেখা যায় দলিলে প্রায় ৯৯ একর জমির কথার উল্লেখ রয়েছে। বাহ, জমির পরিমাণ তো অনেকটা ভালো। খুশি মনে এক মুহূর্ত দেরি না করে দলিলে দেওয়ার ডিরেকশন অনুযায়ী প্রতাপ সোজা সেই গ্রামে চলে যায়। গ্রামের নাম হচ্ছে কুবেরাপুরম। গ্রামে ঢুকতে বিশাল একটা ব্রিজ ওভারটেক করতে হয়। অপপ্রান্তে গোল্ড মাইন কোম্পানির ম্যানেজার তাদের ম্যাডামকে বলে, ও প্রসাদের জামাই, খুব ভালো একজন অভিনেতা, ৫,০০০ দাবি করেছিল, কিন্তু আমি ২,০০০ ডিল ফাইনাল করেছি। এই সময় আসল প্রতাপ সেই স্থান থেকে যাওয়ার পথে নিজের নাম শুনে বলে ওঠে, আমি প্রতাপ। ম্যানেজার ভাবে হয়তো তার অভিনেতা চলে এসেছে, তাই প্রতাপকে বলে, গাড়িতে ওঠো, এই ডিলটা আমি সেট করে রেখেছিলাম। প্রতাপ মনে মনে ভাবে সে আসার আগে যেহেতু ডিলটা ফাইনাল করে রাখা হয়েছে, তাহলে তো আর কোনো প্যারাই নেই। সেই জন্য প্রতাপ গাড়িতে উঠে পড়ে। প্রতাপ জিজ্ঞেস করে, টাকা কখন দেয়া হবে? ম্যানেজার বলে, আমি কথা বলে নেব, রেনু ম্যাডাম টাকা দিয়ে দেবে। রেনু ম্যাডাম হচ্ছে এই পুরো কুবেরাপুরম এলাকার বস। চলতে চলতে অনেকের সময় পর প্রতাপ রেডিও অন করে দেয়। গানের আওয়াজ শুনে ম্যানেজারের যেন মাথা নষ্ট হয়ে যায়। ম্যানেজার আসলে কোনো প্রকার গান শুনতেই পারে না। গানের আওয়াজ কানে আসলে দোকান চেপে ধরে ম্যানেজার চিৎকার করতে শুরু করে, যার জন্য গাড়িটি বিরাট একটা গাছের সাথে ধাক্কা লেগে যায়। এই মুহূর্তে গাছের মধ্য থেকে একটা মেয়ে চিৎকার করে ওঠে। মেয়েটির নাম হচ্ছে গৌরী। গাছের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য মেয়েটি রেগে যায় আর গাছের কাছে ড্রাইভারকে ক্ষমা চাইতে বলে। ম্যানেজার কিছু টাকা নিয়ে এ ব্যাপারে শান্ত হতে বলে, তবে গৌরী কোনো কথাই শুনতে নারাজ। তার কথা একটাই, গাছকে আঘাত দেওয়া হয়েছে, সেই জন্য গাছের কাছে ক্ষমা চাওয়া চাই। বাধ্য হয়ে ম্যানেজার গৌরীর কাছে ক্ষমা চায় এবং গাছের কাছেও ক্ষমা চায়। প্রতাপ তো গৌরীকে পাগলি মনে করে। মূলত এই পুরো গ্রামের মধ্যে আশেপাশে কোনো গাছ নেই, শুধুমাত্র এই বড় একটা গাছ ছাড়া পুরো গ্রাম গাছবিহীন হয়ে রয়েছে। গৌরী ফ্রি সময় সর্বক্ষণ এই গাছের কাছে সময় কাটায়। কোনোভাবে গাছের বিন্দু পরিমাণ ক্ষতি হলে গৌরী পুরোপুরি রেগে ওঠে। গাছপালার প্রতি গৌরীর অনেকটা ভালোবাসা রয়েছে। যাই হোক, অ্যাক্সিডেন্টের জন্য গাড়ি চলছে না, সেই জন্য ম্যানেজার গৌরীকে রিকোয়েস্ট করে যেন প্রতাপকে কুবেরাপুরম গোল্ড মাইন কোম্পানিতে নিয়ে যাওয়া হয়। গৌরী রাজি হয়ে যায়, তবে প্রতাপকে স্কুটারের উল্টো হয়ে ঘুরে বসতে বলা হয়। শুরু হয়ে যায় তাদের পথ চলা। খনির রাস্তা আগে এক স্থানে থাকলেও এখন নতুন রাস্তা দিয়ে সবাই যাতায়াত করে। এই হচ্ছে রেনু ম্যাডাম। তার বাবা একটা বয়সের পর থেকে পঙ্গু হয়ে গিয়েছে। এরপরও ব্যবসার সব সময় সে নজরদারি রাখে। ছোটবেলা থেকে রেনুর সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার ব্যাপারে খুব শখ ছিল। সে তার বাবাকে এই ব্যাপারে নানা ধরনের নকশা দেখাতো, কিন্তু তার বাবা কখনোই মেয়ের দেওয়া ডিজাইনগুলো পছন্দ করতো না, এমনকি মেয়েকে উৎসাহ পর্যন্ত দিত না। সেই ছোট থেকে আজ পর্যন্ত মেয়েটা তার বাবার মুখে প্রশংসা পাওয়ার জন্য অনেক পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গৌরী যেতে যেতে একটা মন্দিরের সামনে থামায়, যেখানে দেবতার মূর্তি নিচে থাকলেও সকলেই উপরের প্রাণীকে সম্মান প্রদর্শন করে। বলা হয়ে থাকে কুবেরাজ্জি দেবতার বাহন হচ্ছে দেবলা। এখানে পুজোর কর্মকাণ্ড শেষে গৌরী প্রতাপকে কোম্পানির সামনে নামিয়ে দিয়ে আসে। কোম্পানির ভেতরে রেনু ম্যাডাম এই গ্রামের স্বর্ণের খনির ব্যাপারে বিদেশি গ্রাহক সাহিলের সাথে কথাবার্তা বলছেন। সাহিল অন্য ডিলার অর্থাৎ প্রতাপকে ছাড়া এই মিটিং করতে চাচ্ছে না।
যার জন্য বাবা মেয়ে এই ব্যাপারে কিছুটা টেনশনে পড়ে যায়। এর মধ্যে প্রতাপ ভেতরে এসে রেনু ম্যাডামের খোঁজ করে। যেহেতু সে মিটিং এ আছে সেহেতু প্রতাপকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। প্রতাপ পুরো এরিয়া ভালো করে ঘুরে দেখতে শুরু করে। দেখা যায় তার বাবার একটা ছবি সেই কোম্পানিতে টানানো রয়েছে। ছেলে তো রেগে যায়, কারণ স্বর্ণের খনি রেখে বাবা কেন দূরে গিয়ে সাধারণ খাবারের দোকান দিল। এই সময় এক হ্যাবলাকান্ত এসে ছবিটি দেখে প্রণাম করে। কৌতূহলবশত প্রতাপ তাকে জিজ্ঞেস করে, তুমি ওদের চেনো? ছেলেটি বলে, হ্যাঁ চিনি তো, এই হচ্ছে রেনু ম্যাডামের বাবা ব্রেম্মা আঙ্কেল, আর অন্য পাশে এই স্বর্ণখনির কোম্পানির প্রতিষ্ঠাতা উদয় মান্নাম আমার বাবা, আমি তার একমাত্র সন্তান। ঠিক এই মুহূর্তে রিসেপশনের মেয়েটি ফোন পেয়ে বলে ওঠে, এখানে প্রতাপকে। তারা দুজনেই বলে, আমিই তো প্রতাপ। শুরু হয়ে যায় ঝামেলা ঠেকাতে ম্যাডামের ফোন পেয়ে ম্যানেজার সাহেব দ্রুত চলে আসে আর নিজের বুদ্ধি খাটিয়ে অভিনেতার আসল নাম বলে ডেকে ওঠে। সাথে সাথে এই অভিনেতা ম্যানেজারের কাছে চলে যায়। প্রতাপ বুঝতে পারে এখানে ডাল মে কুছ কালা হে, তাই মিটিং রুমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার ম্যানেজার তাকে আটকানোর চেষ্টা করে। এই পর্যায়ে প্রতাপ তার বেসুরো কণ্ঠে গান গাইতে শুরু করে। ম্যানেজার তো নিজের কন্ট্রোল করতে না পেরে কান চেপে ধরে, আর এই সুযোগে সব ব্যবহার করে প্রতাপ সোজা মিটিং রুমে ঢুকে পড়ে। এদিকে এই বিদেশি বোম্বা রেগে আগুন হয়ে বাইরে বের হতে গেলেই প্রতাপের সাথে ধাক্কা লাগে, যার ফলে রেনু ম্যাডামের সাথে রোমান্টিক একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে, রেনু ম্যাডাম এত বড় সড়ো একটা শার্টকে কি করে আটকে ধরলো? যাক, তাদের মধ্যে মোটামুটি একটা আলোচনা শুরু হয়ে যায়। রেনু ম্যাডাম প্রতাপের কাছে একটা ফাইল দেয়। প্রতাপ বেশ কিছুক্ষণ ধরে ফাইলটা পড়তে শুরু করে। রেনু কিছুটা রেগে আড়ালে বলে ওঠে, 2000 টাকাই মিলবে, যতই অ্যাক্টিং করো না কেন। এমন ব্যবহার করছো যেন তুমি সত্যিকারের মালিক হয়ে এসেছো। প্রতাপ বলে, তুমি যাকে ডেকেছো সে কিন্তু আমি না। এই কথায় রেনুর চোখটা অনেকটা বড় হয়ে যায়। রেনু বুঝতে পারে এই ছেলেটাই আসল প্রতাপ। রেনু প্রতাপকে বলে, আসলে এই জমিতে তো স্বর্ণের কোনো ছিটে ফোটাও নেই। এই লোকটার সাথে আমরা শুধু জমির ব্যাপারে ডিল করছি। এই জন্যই দ্রুত চাচ্ছি এই জমিটা বিক্রি করে দেওয়ার, কারণ উনি এই ব্যাপারটা জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। প্রতাপের এই কথায় কিছুটা সন্দেহ হয়, তাই সে এগ্রিমেন্ট পেপার নিজ হাতে ছিঁড়ে ফেলে। এই সময় বিদেশি বোম্বার রেগে বলে ওঠে, তুমি কি জানো এই ডিলটা কত প্রয়োজনীয় রয়েছে? 100 কোটি টাকার এগ্রিমেন্ট এটা। প্রতাপ রেনুর দিকে হেসে বলে, কি অবস্থা ম্যাডাম? আর সাহেল স্যার, আপনি এখানে স্বর্ণের খনি কিনতে এসেছেন, তবে নিজের চোখে কি কখনো দেখেছেন? এ কথায় বুম্বা বলে, রেনু, যত দ্রুত সম্ভব স্বর্ণের খনি দেখানোর ব্যবস্থা করো। এর আগে আমাদের মধ্যে আর কোনো ডিল ফাইনাল হবে না। রেনু বুঝতে পারে তাদের ব্যবসার মধ্যে এখন আসল প্রতাপকেও শেয়ার দিতে হবে, তাই প্রতাপকে সমস্ত প্রজেক্ট দেখায়। আসলে স্বর্ণের খনি খোঁজার জন্য প্রথমে যেই রাস্তা তৈরি করা হয়েছিল ওটা সেই সময় ব্যর্থ হয়ে গিয়েছে। এখন পুরো এরিয়ার মধ্যে স্বর্ণের খনি বের করতে হলে এলাকায় থাকা বড় বৃক্ষটি উপড়ে ফেলতে হবে। এর মধ্যে কোম্পানির বাইরে গৌরী কোনো একটা বিষয় নিয়ে রেনুর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। গৌরী আর তার বাবা এই কোম্পানিতেই কাজ করে, তাই তো রেনু ম্যাডাম গৌরীর বাবাকে থ্রেট দেয় যেন 2 মিনিটের মধ্যে তার মেয়েকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ এই প্রজেক্ট বন্ধ হলে তাদের জন্য আগামীতে বিপদ নেমে আসবে। বাবা মেয়েকে প্রতাপকে সঙ্গে করে নিয়ে বাংলাতে ছেড়ে দিয়ে আসার কথা বলে। মেয়ে বাবার কথা না মেনে যাবে কোথায়, তাই বাধ্য হয়ে আন্দোলন ছেড়ে প্রতাপকে নিয়ে রওনা করে। গ্রামে ঢুকতেই একজন নাপিত গৌরীকে গাড়ি থামিয়ে প্রতাপের ব্যাপারে জিজ্ঞেস করে। গৌরী প্রতাপের পরিচয় বলে দেয়। আরো কিছু দূর সামনে গেলে একজন অল্প বয়সী বিধবা মেয়ে গৌরীকে ডেকে কিছু একটা হাতে ধরিয়ে দেয়। গৌরী প্রতাপের কাছ থেকে 500 টাকা নিয়ে মেয়েটিকে টাকাটা রাখতে বলে। আসলে মেয়েটি আর কিছুদিন পরেই মায়ের বাড়িতে ফিরে যাবে। এ কথা শুনে পাশ থেকে একজন মুরব্বী বলে ওঠে, তুমি চলে গেলে তো প্রায় গ্রাম থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে, কারণ তোমার সংস্পর্শে আসার পরপরই তো তোমার স্বামীও মারা গিয়েছে। গৌরী রেগে বলে ওঠে, এক কাজ করো বোন, এই বুড়োর গায়েও একটু স্পর্শ লাগিয়ে দাও, কারণ ইনিও তো এমনিতেই কিছুদিন পর মারা যাবে। মেয়েটি টাকা রাখতে না চাইলে প্রতাপ বলে ওঠে, নাও নাও নিয়ে যাও, টাকা তো আর ওর পকেট থেকে যাচ্ছে না। গৌরী বলে, হ্যাঁ, তোমার জন্যই তো এর স্বামী গোল্ডের কাজ করতে গিয়ে মারা গিয়েছে, সেই জন্য একটা ইনস্টলমেন্টের মাধ্যমে ধীরে ধীরে এই টাকাটা নিয়ে নাও। প্রতাপ বলে, আমি তো এই গ্রামে মাত্র পৌঁছালাম। বিধবা মহিলাটি বলে, ওর কথায় কান দেবে না প্রতাপ স্যার, ও তো এমন ভাবে সবাইকে বলে। প্রতাপ অনেকটা অবাক হয়ে বলে, আমি তো এই মাত্র গ্রামে এসেছি, তাহলে আপনি কি করে আমার নাম জানলেন? এর মধ্যেই আশেপাশ থেকে প্রতাপের ব্যাপারে অনেকে অনেক ধরনের প্রশংসা করতে শুরু করে। মূলত একটু আগে যে নাপিত গৌরীর কাছ থেকে প্রতাপের পরিচয় জানতে পেরেছিল, সে হচ্ছে এই গ্রামের একজন বিবিসি নিউজ প্রেজেন্টার। গ্রামের কোনো খবর হাতের তুড়িতেই এই ছেলে চারিদিকে সাপ্লাই করে দেয়। যাই হোক, বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। প্রতাপকে বাসস্থানে পৌঁছে দিয়ে গৌরী নিজের সময় কাটাতে সেই গাছের নিচে চলে যায়। কিছুক্ষণ পরেই বাবা চলে আসে। মেয়ে তো বাবার উপর রেগে ফুলের ঢোল হয়ে আছে। বাবা তাকে মানিয়ে নিয়ে খাবার খেতে দেয়।
মেয়েটা বাবার হাতের খাবার খেয়ে সে স্থানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা একটা পাখি বারবার গৌরীর শরীরের উপর আশ্রে পড়ছিল। গৌরী খেয়াল করে সকাল সকাল চারিপাশে যেন মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। গৌরী গাছের মধ্য থেকে বাইরে উকি দিলে দেখতে পায় গোল্ড মাইন্ড কোম্পানির ম্যানেজার এই গাছটি কেটে ফেলতে তার সদস্য নিয়ে এসেছে। গৌরী গাছ থেকে বাইরে বেরিয়ে এসে একজন কর্মীর হাত থেকে কুড়োল নিয়ে এ ব্যাপারে প্রতিবাদ করতে শুরু করে। এই মুহূর্তে রেনু এসে বলে, আমরা বিদেশি একটা ডিল সাইন করেছি, শুরুতেই খুব ভালো পরিমাণ পারিশ্রমিক পাবে তোমরা। ওই এরিয়ায় জীবনের রিস্ক বেশি থাকলেও আমরা সেফটি গিয়ার আপডেট করে দেব। অ্যাক্সিডেন্ট হলে তার জন্য কম্পেনসেশন ডাবলের ব্যবস্থা করে দেব। এক মুরব্বী বলে ওঠে, আমরা বিশ্রাম করতে এবং খাবার খেতে এই গাছটির ছাওয়ায় এসে বসি। রেনু বলে, আর কতদিন অন্ধকারে বাঁচতে থাকবে তোমরা? একবার এখানে স্বর্ণ পেয়ে গেলে তোমাদের 3 পুরুষ বসে বসে খেতে পারবে। এই কথায় গ্রামের সকলেই রেনুর পক্ষে চলে যায়। গৌরী রেগে বলে ওঠে, যেখানে এই জমিতে একটা গাছও বেড়ে উঠতে পারে না, সেখানে আপনারা এই শেষ গাছটাও কাটার জন্য উঠে পড়ে লেগেছেন। তবে গ্রামবাসীর কথা, আগে থেকেই তো আমাদের গ্রামে তেমন কিছু নেই। এখন যখন একটা স্বর্ণের সুযোগ এসেছে, সেই সুযোগ কি করে হাতছাড়া হতে দেয়? কর্মীদের গাছ কাটার কার্যক্রম শুরু হয়ে যায়। গৌরী হাজারো চিৎকার, কান্না আর অনুরোধ করেও গ্রামবাসীকে বোঝাতে পারে না। প্রতাপের কাছেও রিকোয়েস্ট করা হয়, তাতেও কোনো লাভ হয় না। এক পর্যায়ে গৌরীর বাবা বলে ওঠে, পুরো গ্রামের ভালোর জন্য এই কাজটা করা হচ্ছে মা, চলো ঘরে ফিরে যাও। গৌরী বলে, আমি কোথাও যাব না, এটা আমার গাছ। বাবা বলে ওঠে, এই কথা বলে তোমাকে ছোটবেলায় বুঝ দেওয়া হয়েছিল মা। গৌরী বলে, যদি এই গাছটি কেটে ফেলতে হয় তাহলে আমার জীবন দিয়ে দেবো আমি। এই কথা বলার সাথে সাথে বাবা মেয়ের গালে একটা চর বসিয়ে দেয়। এরপর জোর করে মেয়েকে নিয়ে সেই স্থান থেকে চলে যেতে শুরু করে। অবশেষে গাছটি কেটে ফেলা হয়। গৌরীর এমন পাগলামি দেখে প্রতাপ বলে, তুমি একটা গাছের জন্য কেন এমন করছো? গৌরী বলে, এটা শুধুমাত্র একটা গাছ নয়, এটা আমার মায়ের শেষ স্মৃতি ছিল। এই বলেই কান্না করতে করতে সে স্থান থেকে চলে যায়। রাতের বেলা কুবেরা দেবতার সামনে গৌরী একাধারে কান্না করে যাচ্ছে, আর সামনে একটা ইটের টুকরো থাকতে দেখে গৌরী রেগে পা দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দেয়। হঠাৎ করেই দেবতার মূর্তি সহ পুরো স্থান যেন ভূমিকম্প হতে শুরু করে। মাটিতে ফাটল ধরতে শুরু করলে ভয় গৌরী পেছোতে পেছোতে এক পর্যায়ে একটা গুহার মধ্যে পড়ে যায়। রাস্তা খোঁজার জন্য চারিপাশটা ঘুরতে শুরু করে আর মনে মনে বলতে থাকে, এখানে তো দেবতা থাকে না, তাই তো? আমি তো আগেই জানতাম এই গুহায় কোনো দেবতা থাকে না। যদি সত্যি সত্যি দেবতা থাকতো তাহলে যারা পাপ করছে তাদের পাপের শাস্তি তো অবশ্যই দিত। আমার গাছের এমন কি ভুল ছিল? একজন গ্রামবাসীও আমার গাছের পক্ষ হয়ে কথা বলল না। তাহলে ওনাদের মুখের ভাষার কি প্রয়োজন ছিল? আপনি ওনাদের কণ্ঠস্বর কেন দিলেন? আর এই কণ্ঠস্বরের লাভ কি বলুন আমাকে? এই মুহূর্তে গৌরীর পেছনে কোনো এক অদৃশ্য আলো জ্বলে ওঠে। গৌরী বলে, ওরা শুধু মিথ্যে কথা বলতে পারে। এ সময় বিকট একটা আওয়াজ হয়। গৌরী বলে ওঠে, শুধুমাত্র এই ইফেক্টারই আমি অপেক্ষা করছিলাম। তাদের কিছু করুন যারা স্বর্ণ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এসব কথা বলে গৌরী সেই স্থান থেকে চলে যায়। পরদিন সকালবেলা গ্রামের ছোট একটা বাচ্চা ছেলে নিউজ পেপার প্রতিটা ঘরে ঘরে বিলি করার সময় একটা মহিলা ভুল করে ছেলেটির গায়ে পানি ছুড়ে দেয়। ছেলেটি গানের সুরে সুরে গায়ে পানি কেন দিল এই ব্যাপারে জানতে চায়। মেয়েটি পাল্টা উত্তরে বলে, সকাল সকাল গান গিয়ে মাথা নষ্ট করিস না তো। এই কথার পর মেয়েটাও থমকে দাঁড়ায়, কারণ সে নিজেও গানের সুরে এই কথাগুলো বলছিল। তারা একে অপরে বুঝতে পারে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো পরিবর্তন এসেছে। এই মুহূর্তে আরো একটি ছেলের হাত থেকে ললিপপ পড়ে যাওয়ায় ছেলেটি কান্না করবে কি? সে তো গানের সুরে যেন চিৎকার করতে শুরু করেছে। এক এক করে গ্রামের সকলেই বুঝতে পারে গ্রামে থাকা সকল মানুষের কথাগুলো গানের সুরের মতো বের হয়ে যাচ্ছে। বাচ্চা ছেলেটি দৌড়ে গৌরীর কাছে গিয়ে বলে, বোন তাড়াতাড়ি ওঠো, পুরো গ্রাম যেন পাগল হয়ে গিয়েছে। গৌরী বলে, আমার ঘুম ভাঙানোর চেষ্টা করলে তোর কিন্তু 12টা বাজিয়েই ছাড়বো। এই কথা বলার পর গৌরী নিজেও অবাক হয়ে যায়, কারণ সেও গানের সুরে এই কথাগুলো ছেলেটিকে বলছিল। গ্রামের মুরগি পর্যন্ত তার কুকুরকুর ডাক গানের সুরে সুরে সবাইকে শোনাচ্ছিল। গ্রামের সকলে আতঙ্কিত হয়ে যায়, বুঝতে পারে গ্রামে কোনো ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই গ্রামবাসী সহ আমাদের বিদেশি বোম্বা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাতে যদিও কোনো লাভ হয় না, কারণ ব্রিজটা সৃষ্টিকর্তার ইচ্ছে মাঝপথেই ভেঙে যায়। আর গ্রামবাসীরা সকলে ভয়ে আবারও তাদের স্থানে ফিরে আসে। সকলেই তাদের মন্দিরে চলে যায়। দেখা যায় কুবেরাজি মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর পেছনেই গতকাল রাতের হওয়া গুহাটি স্পষ্ট দেখা যাচ্ছে। পুরোহিত মশাই গানের তালে তালে বলতে শুরু করে, নিশ্চয়ই এখানে কেউ এসেছে আর কিছু মানত করেছিল, যার ফলস্বরূপ আমাদের সকলকে এমন বিপদ পোহাতে হচ্ছে। এই মুহূর্তে গ্রামের ডাক্তার এসে বলতে শুরু করে, এমন কিছুই না, এরকম অনেক ঘটনা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনেক ধরনের ভাইরাসের কারণে সারা বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের সমস্যা বিভিন্ন সময় ছড়িয়ে পড়ে।
1917 সালে ফ্রান্সে নাচের ফ্লু ছড়িয়ে পড়েছিল, আবার কিছুদিন আগে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল, আর এই বছর আমাদের গ্রামে গানের ফ্লু ছড়িয়ে পড়েছে। আমার দেওয়া একটা ঔষধ 3 দিন ঠিকঠাকভাবে নিয়মিত সেবন করতে থাকলে তোমরা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। পুরোহিত মশাই বলে, না, এটা কোনো ফ্লু নয়, দেবতার দেওয়া কোনো একটা অভিশাপ এটা। এই নিয়ে ডাক্তার আর পুরোহিতের মধ্যে ঝামেলা লেগে যায়। রেনু ম্যাডাম সকলকে শান্ত করে বলে, অভিশাপ হোক বা রোগ, কোনো পরিস্থিতিতেই আমি কিন্তু আমার কোম্পানির কাজ বন্ধ করব না। সাধারণ জনগণ সকলেই তাদের মানতের কথা মনে করতে শুরু করেন। রেনুর বাবা মনে করেন সে একবার দেবতার পুরো পর্বত চক্কর দেওয়ার কথা বলেছিল, কিন্তু এর পরেই তার পায়ের এই অবস্থা হয়। এখন এই জন্য যদি অভিশাপ হয়ে থাকে তাহলে সে কি করবে? পুরোহিত বলে, তাহলে এই মানতটি আপনি আপনার সন্তানকে দিয়ে পূরণ করতে পারেন। আর রেনু ম্যাডামের কাজের শেয়ারিং এ তো প্রতাপ রয়েছে, তাই তাকে সাথে করে নিয়ে এই মানতের কাজ শুরু করে দেয়। গ্রামে অনেকে টাক খাওয়ার মানত করেছিল, তারাও তাদের মানত পূরণ করতে শুরু করে। যে যার মতো চেষ্টা করে যাচ্ছে, তবে কোনো কিছুতেই কোনো উপকার পাওয়া যাচ্ছে না। 3 দিন পার হয়ে যায়। সকালবেলা সকলেই অপেক্ষা করছে কখন মুরগি ডেকে উঠবে, সেই জন্য। মোরগ ডেকে উঠলে বুঝতে পারে 3 দিনের ওষুধ খাওয়ার পরও তাদের মধ্যে কোনো পরিবর্তনই আসেনি। ম্যানেজার রেগে ডক্টরকে জিজ্ঞেস করে, কি ওষুধ খাইয়েছ যে আমরা সুস্থ হতে পারলাম না? ডাক্তার সাহেব অনিচ্ছাকৃতভাবে বলে ফেলে, তোমাদের তো সাধারণ সর্দি কাশির ওষুধ খাওয়ানো হয়েছিল। মানে না চাইতেও মুখ থেকে সত্যি কথা বেরিয়ে যায়। গৌরীর বাবা পূজারীকে জিজ্ঞেস করে, আপনি তো বলেছিলেন মান্যত পূরণ করলেই অভিশাপ শেষ হয়ে যাবে। পূজারী মুখ ফসকে বলে ফেলে, তোমাদের ওই 2 টাকার ভোগে কি আর সৃষ্টিকর্তা খুশি হবেন? অর্থাৎ আজকে যে যাই বলবে তার মুখ থেকেই মনের সত্যি কথা বেরিয়ে যাবে। এই নিয়ে পুরো গ্রামের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, কারণ কেউ কারো মনের কথা বা মিথ্যে কথা লুকিয়ে রাখতে পারছে না। কথা বলতে গেলেই মুখ ফসকে সব সত্যিটা বলে দিচ্ছে। রেনু আজ তার বাবাকে উদ্দেশ্য করে বলে ফেলে, মাঝে মাঝে তো মনে হয় তোমার গলা চেপে ধরি। প্রতাপও কথায় কথায় বলে ফেলে, সে আগে জেলের আসামি ছিল। রেনু হেসে বলে ওঠে, তোর মুখ দেখেই বুঝেছিলাম তুই একজন ফ্রড ছেলে। প্রতাপ বলে, আমি ফ্রড হলে তুই কি? রেনু বলে, আমিও তো ফ্রড, আমি তো স্বর্ণের খনি বিক্রি করে তোদের রেখে বিদেশে যাওয়ার প্ল্যান করছি। চুপচাপ তোমরা তোমাদের কাজ করো। গৌরীর বাবা কিছু বলতে গেলে রেনু তাকে একটা চড় লাগিয়ে দেয়, যার ফলস্বরূপ গ্রামের সকলেই রেগে যায় আর আজ থেকে স্বর্ণের খনির কাজ বন্ধের ঘোষণা করে দেয়। রাতের বেলা গৌরী প্রতাপকে কথায় কথায় বলে ফেলে, শিলাজান মা কি ছেলে জেলে থাকবে এটা কখনো ভাবতেও পারেনি। প্রতাপ বলে, তুমি আমার স্বপ্ন দেখতে যাবে কেন? এমনিতেও গাছের সাথে কথা বলা পাগলি মেয়ের সাথে আমার কথা বলা ঠিক না। প্রতাপ গৌরীর মায়ের সমতুল্য গাছকে নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলায় গৌরী কিছুটা রেগে যায়। প্রতাপ বলে, তোমার তো মা নেই, কিন্তু আমার বাবা মা দুজনেই নেই। তুমি জানো না এই স্বর্ণের খনির ডিলটা আমার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই যেভাবেই হোক সকলকে কালকে সকালের মধ্যে ম্যানেজ করে কাজে পাঠিয়ে দিও। গৌরী বলে, এখন তো একমাত্র সৃষ্টিকর্তাই এর ব্যবস্থাপনা করতে পারবে। পরদিন সকালে মন্দিরের সামনে পানির স্পর্শে একটা লেখা ভেসে ওঠে, যেখানে সৃষ্টিকর্তা বলেছেন তাকে খুশি করতে পারলেই এই গ্রামবাসীরা সকলে অভিশাপ থেকে মুক্তি পাবে। দেবতা একমাত্র ভোজন আর স্বর্ণ পেলে খুব খুশি হয়ে যায়। এই সুযোগে প্রতাপ সকলকে কাজ শুরু করার নির্দেশ দেয়। তাহলে হয়তোবা দেবতার মন রক্ষা করা যাবে, কারণ খনন কাজ শুরু করলে মাটির নিচে অগণিত স্বর্ণ পাওয়া যাবে। না চাইতেও গ্রামবাসীরা অভিশাপ থেকে নিজেদের মুক্ত করতে খননের কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। পরদিন খনন প্রক্রিয়া শুরু হয়ে যায়, তবে এখন পর্যন্ত সারাদিনে একটাও স্বর্ণ পাওয়া যায় না। বিদেশি বোমবার ধৈর্য যেন হারিয়ে যাচ্ছে। সে রেনু ম্যাডামকে বলেছিল বোম ব্লাস্টিং এর মাধ্যমে খননের কাজ দ্রুত করতে, তবে রেনু ম্যাডাম এতে রাজি হয়নি। এই কথা শুনে প্রতাপ গুহার মধ্যে বোম সেট করে ফেলে। এরপর ব্ল্যাক দিতেই যাবে, ঠিক তখন দেখা যায় বিদেশি বোমবা সেই গুহার মধ্যে প্রবেশ করেছে। স্যারকে বাঁচাতে প্রতাপ তার পিছু পিছু গুহার মধ্যে চলে যায়, তবে নজর এড়িয়ে বোমবা যে কখন আবার গুহা থেকে বেরিয়ে পড়েছে এই বিষয়টা প্রতাপ খেয়াল করে না। গুহার মধ্য থেকে স্যারকে ফোন দিয়ে কোথায় আছে এ ব্যাপারে জানতে চায়। যখন জানতে পারে স্যার গুহার বাইরে আছে, তখন সে কিছুটা নিশ্চিত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বাইরে থেকে কয়েকজন শ্রমিক বোম ব্লাস্টিং এর প্লাগটা লাগিয়ে দেয়, যার কারণে বোম অটোমেটিক চালু হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে বোম ব্লাস্টিং হয়ে যায়। সকলে দেখে পায় আশেপাশে কোথাও প্রতাপ স্যার নেই। এরই মধ্যে প্রতাপ কোনো মতে গুহা থেকে সুস্থ অবস্থায় বেরিয়ে আসে, সাথে করে এক টুকরো স্বর্ণও নিয়ে আসে, যা দেখে সকলেই বুঝতে পারে এইবার খনন কাজে তারা অবশ্যই স্বর্ণ পেতে চলেছে। গ্রামের সকলেই খুব অবাক হয়ে যায়, কারণ যেখানে আজ পর্যন্ত গ্রামে যারাই এসেছে নিজেদের স্বার্থ হাসিল করতে এসেছে, সেখানে প্রতাপ একমাত্র ব্যক্তি যে কিনা দেবতার অভিশাপ খণ্ডানোর জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছিল। গৌরী ও প্রতাপকে এখন গ্রামের নিজস্ব মানুষ মনে করতে শুরু করে। তাই তো আজ স্কুটারের উল্টো দিকে নয়, বরং তার দিকে ঘুরে বসতে বলে। দুজনের মধ্যে প্রেমের সূত্রপাত শুরু হয়। তবে কিছুক্ষণ পরে রেনু ম্যাডাম সিস্টেমে বলে দেয়,
মন্দিরে ভেসে ওঠা সৃষ্টিকর্তার অভিশাপ খণ্ডানো লেখাগুলোর আইডিয়া প্রতাপ দিয়েছিল। এমনকি এই গ্রামের গাছ কাটার আইডিয়াটাও প্রতাপেরই ছিল। এই কথা শুনে গৌরীর মনে জন্মানো প্রেম প্রতাপের বিপরীতে ঘৃণায় পরিণত হয়। গৌরী রেগে বলে ওঠে, এই পাপের পেছনে যদি আমি জানতাম শুধুমাত্র তোমার দোষ ছিল, তাহলে আমি শুধুমাত্র তোমাকেই অভিশাপ দিতাম। তোমার জন্য এখন পুরো গ্রাম ভুগছে। মুখ ফসকে বেরিয়ে যাওয়া সত্যি কথা শুনে সবাই বুঝতে পারে এই গ্রামে অভিশাপ এসেছে শুধুমাত্র গৌরীর কারণে। সাথে সাথে এই বিষয়টা নিয়ে গৌরীকে পুরো গ্রাম নানা ধরনের কথা শোনাতে শুরু করে। গৌরীকে বলা হয় যেন আবারও দেবতার কাছে প্রার্থনা করে আর এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু গৌরী আবারও ওই গুহার মধ্যে যেতে ভয় পাচ্ছিল। প্রতাপ চালাকি করে সকলকে উদ্দেশ্য করে বলে, গৌরীকে আবারও ওই গুহার মধ্যে পাঠানো যাবে না, কারণ যদিও উল্টাপাল্টা কথা বলে বসে তাহলে আমরাই বিপদে পড়ে যাব। তাই মনের দিক থেকে পবিত্র এমন কোনো ব্যক্তিকেই এই গুহার মধ্যে পাঠাতে হবে। এখন এই বিষয়টা নিয়ে পুরো গ্রামের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। কে কাকে পাঠাবে এই বিষয় নিয়ে চিন্তায় পড়ে যায়। যাকে পাঠানোর কথা বলা হয় সেই গুহার মধ্যে যেতে অস্বীকার করে দেয়। একটা সময় পর গ্রামবাসী সকলে মিলে প্রতাপকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তাদের মতে প্রতাপ সাহসী আর বাহাদুর ছেলে। জোর করে প্রতাপকে সেই গুহার মধ্যে ফেলে দেয়া হয়। বেশ কিছুক্ষণ কেটে যায়। আচমকা গুহা থেকে সুপারম্যানের মতো প্রতাপ উড়ে বাইরে বেরিয়ে আসে। এরপরেই আনমনে বলতে থাকে, সমস্ত অর্জনকে ছাড়িয়ে যান, তাহলেই আপনি সেরা হয়ে উঠবেন। প্রতাপ এই একটা বাক্য ছাড়া মুখ থেকে আর কোনো কথাই বের করতে পারছে না। সকলেই ভাবে প্রতাপের হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই তাকে ডাক্তারও দেখানো হয়। কিন্তু এরপরেও কোনো পরিবর্তন আসে না। গুহার মধ্যে কি হয়েছিল এ ব্যাপারে প্রতাপ কিছুই বলতে পারে না। সে বারবারই একই কথা বলছিল, অন্য কোনো কথার উত্তরই দিতে পারছিল না। সকলে ধারণা করে প্রতাপ হয়তো পাগল হয়ে গিয়েছে, অর্থাৎ এক এক করে গ্রামের সকলে হয়তো পাগল হতে চলেছে। রাতের বেলা প্রতাপের কাছে গৌরী চলে আসে। তারা কথাবার্তা বলার সময় প্রতাপের ঘরে রেনু ম্যাডামও চলে আসে। বিষয়টা বুঝতে পেরে গৌরী খাটের নিচে আগে ভাগেই লুকিয়ে পড়ে। রেনু বলে, আমি বুঝতে পেরেছি তুমি এমনটা কেন করছো। তোমার টাকার প্রয়োজন তাই তো, এখানে সাইন করো আর টাকা নিয়ে যাও। এই পর্যায়ে গৌরী রেগে বেরিয়ে রেনুর সাথে ঝগড়া করতে শুরু করে। ঝগড়া চলমান থাকে। কয়েক মিনিট পর খেয়াল করে আশেপাশে কোথাও প্রতাপ নেই। বাইরে লক্ষ্য করলে দেখা যায় তাকে কিডন্যাপ করা হয়েছে। গৌরী আর রেনু মিলে সেই গাড়িটিকে ফলো করার চেষ্টা করে। একটা পর্যায়ে গাড়িটি আগের খনির নিষিদ্ধ এরিয়ার সামনে অ্যাক্সিডেন্ট করে। তারা বুঝতে পারে হয়তো বা প্রতাপকে নিষিদ্ধ এই গুহার মধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। দুজনেই ভয় পাচ্ছে ভেতরে যেতে, তবে কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে একে অপরকে জড়িয়ে ধরে ভেতরে প্রবেশ করে। কিছু দূর সামনে গেলেই দেখতে পায় এই এলাকার মাতাল ছেলে দাসু প্রতাপকে কিডন্যাপ করেছিল। সে এই কাজটা গৌরীর দাদিমার কথাই করেছিল। গৌরীর দাদিমা অনেক আগে থেকেই প্রতাপের ওপর নজর রাখতো। প্রতাপকে উদ্দেশ্য করে সে কিছু বলতো, তবে তার মুখের ভাষা কেউ কিচ্ছুই বুঝতে পারতো না। যাই হোক, আজকে সব রহস্যের জট খোলা হবে। দাদিমা আর প্রতাপ তাদের ভাষায় কথা বলেই যাচ্ছে। গৌরী তাদের দুজনকেই ধীরে ধীরে কথাগুলো বলতে বলে। দুজনের কথা শুনে এক পর্যায়ে বুঝতে পারে তারা বলছে যা হারিয়েছে তা ফিরে পাওয়া যাবে যখন ধ্বংসপ্রাপ্তকে পুনরুদ্ধার করা হবে। সাথে সাথে বিড়বিড় করা আওয়াজের রহস্য থেকে প্রতাপ মুক্তি পেয়ে যায়। দাদিমা দেয়ালের মাকড়সার জাল সরালে একটা চিহ্ন দেখিয়ে বলে, এবার আমি কাহিনী বলছি। দীর্ঘ কয়েক বছর পর দাদিমার মুখেও কথা শুনে তারা বুঝতে পারে রহস্যের শেষ সীমান্তে তারা চলে এসেছে। দাদিমা অতীতের কাহিনী বলতে শুরু করে। এই পাহাড় সবুজে ঘেরা জঙ্গল ছিল। গ্রামের সকল বাসিন্দারাই খুব আনন্দে জীবনযাপন করছিল। প্রতাপের মা শিলাজাম্মা বর্তমানে গর্ভবতী। তিনি গাছকে খুবই ভালোবাসতেন। গাছকে একটা প্রাণীর সমতুল্য মনে করে কখনোই কোনো গাছের ক্ষতি হতে দিতেন না তিনি বাচ্চাদের আশীর্বাদ করে তার নামে একটি করে বীজ রোপণ করতেন। বলা যায় গ্রামের সকলেই শান্তিতে বসবাস করত। একদিন এই গ্রামের স্বর্ণের খনির ব্যাপারটা জানতে পেরে রেনুর বাবা স্বর্ণের খনি নিয়ে শিলাজাম্মার সাথে ডিল করতে চায়। তবে এতে তিনি রেগে রেনুর বাবাকে বাইরে বের করে দেয়। কিন্তু প্রতাপের বাবা এই লোভ সামলাতে না পেরে আড়ালে রেনুর বাবার সাথে ডিল ফাইনাল করে ফেলে। এখন এই পর্যায়ে শিলাজাম্মার সামনে তো এই কাজ করা কখনোই সম্ভব হবে না। তাই চালাকি করে গ্রামের আয়ুর্বেদিক চিকিৎসক বর্তমানে যিনি গৌরীর দাদি তাকে দিয়ে একটা খেল খেলানো হয়। দাদিমা শিলাজাম্মার সন্তান জন্মের ব্যাপারটা আশঙ্কাজনক জানিয়ে তাকে শহরে যেয়ে ডেলিভারি করার কথা বলেন। বাচ্চার ভালোর কথা চিন্তা করে না চাইতেও শিলাজাম্মা রাজি হয়ে যায়। পরদিন যাওয়ার আগে তার প্রাণপ্রিয় বড় বটগাছকে আলিঙ্গন করতে শুরু করে। হঠাৎ করে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। আসলে গৌরী কিছুদিন আগেই একটা গাছ লাগিয়েছিল। একাধারে বৃষ্টি হওয়ার কারণে গাছটি মরে গিয়েছে। এই জন্যই সে দাদিমার কাছে আবদার করছে আরো একটি গাছ কিনে দেওয়ার। এই বিষয়টা জানতে পেরে শিলাজাম্মা তাকে বলে, আমি তো একটা কাজে শহরের বাইরে যাচ্ছি, তুমি আমি না আসা পর্যন্ত আমার গাছটাকে দেখে রাখবে প্লিজ। গৌরী মহা আনন্দে গাছটাকে জড়িয়ে ধরে তাকে কথা দেয় এই গাছটিকে সে আগামীতেও দেখে রাখবে।
অবশেষে সে গ্রামের সকলের কাছ থেকে বিদায় নিয়ে শহরে যায়। শহরের চিকিৎসা শুরু হয়ে গিয়েছে, আর গ্রামের সকল মানুষেরা তাদের জমিগুলো স্বর্ণ খননের কাজে কোম্পানির হাতে তুলে দিচ্ছে। কয়েকদিনের মধ্যেই প্রতাপের জন্ম হয়। পরবর্তীতে স্বামী স্ত্রী আর নবাগত সন্তান তাদের গ্রামে ফিরে আসে। শিলাজাম্মা গ্রামে ঢুকেই লক্ষ্য করে সবুজে ঘেরা গ্রামটি এখন যেন মরুভূমির প্রান্তর হয়ে গিয়েছে। সে এক মুহূর্ত দেরি না করে খনন এরিয়ায় চলে যায়। দাদিমার সাথে দেখা হলে দাদিমা তার কাছে ক্ষমা চায়, তবে শিলাজাম্মা রেগে কোনো উত্তর না দিয়ে গুহার মধ্যে প্রবেশ করে। এরপর সামনে রেনুর বাবাকে দেখেই একটা চর বসিয়ে দেয়। রেনুর বাবা বলে ওঠে, উদয়, তুমি তোমার স্ত্রীকে সামলাও। এই কথায় শিলাজাম্মা একটা বড় ধাক্কা খায়। উদয় তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে কত পরিমাণ স্বর্ণ উদ্ধার করা গিয়েছে। এই স্বর্ণের মাধ্যমেই আমরা আর গ্রামবাসীরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবো। এখন এই সবই আমাদের ভবিষ্যৎ। এ কথার উত্তরে শিলাজাম্মা বলে ওঠে, তাহলে আমাদের সন্তান আমাদের কাছে কি? এই বলেই স্বামীর হাতে তার সন্তানকে তুলে দেয়। মা বলে ওঠে, তুমি কতগুলো প্রাণ নিয়ে নিলে। ঠিক এই মুহূর্তে উপর থেকে পাথরের বড় একটা আস্তরণ পড়ায় শিলাজাম্মা ব্রিজ থেকে পড়ে গিয়ে মারা যায়। তার হাতের রক্তের ছাপ দেয়ালে লেগে যায়। পুরো গ্রাম হতভম্ব হয়ে যায়। দাদিমা বুঝতে পারে তার বলা মিথ্যে কথার জন্যই শিলাজাম্মা আজ মারা গিয়েছে। এই ঘটনার পর উদয় নিজের সন্তানকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যায়। পুরো ঘটনা শোনার পর প্রতাপ মুখ থেকে আর কোনো কথা বলতে পারে না। সে সোজা গিয়ে সেই কাটা গাছকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে শুরু করে। এরপর অতীতের কথা মনে করে বারবার গাছের কাছে ক্ষমা চাইতে থাকে। পরদিন সকালবেলা প্রতাপ নিজের কাছে থাকা এই গ্রামের সকলের জমির কাগজ দিয়ে বলে, কোনো এক সময় আমার মা নবজাতকের হাত দিয়ে এই গ্রামে বীজ বপন করত। এখন আমরা গ্রামের শেষ গাছটাও কেটে ফেললাম। ভুলটা হয়েছে আমার। আমি জীবনে শুধু ভুল করেই যাচ্ছি। আমি ভেবেছিলাম এই গ্রামে এসে টাকা পয়সা নিয়ে আমি চলে যাব, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যদি আমরা গাছ লাগাই তাহলে এই গ্রামের অভিশাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। এই কারণেই আমি জমি জমার কাগজ সকলকে ফিরিয়ে দিয়েছি। এক এক করে সকলের কাছে তাদের নিজস্ব জমির কাগজ ফেরত দেওয়া হয়। দাদিমা সকলের হাতে কিছু বীজ দিয়ে দেয়। পরদিন সকালেই গৌরী আর প্রতাপ মাঠের উদ্দেশ্যে রওনা করে। সকলের বীজ বপনের কার্যক্রম স্বচক্ষে দেখার জন্য তাদের মধ্যে খুব আগ্রহ বোধ হচ্ছিল। দুর্ভাগ্যবশত নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পর তারা বুঝতে পারে গাছ লাগানোর বদলে তারা সকলেই যার যার জমিতে স্বর্ণ খোঁজার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। গ্রামের মানুষের ভাষ্য মতে যেই জমিতে স্বর্ণ পাওয়া যাবে সেই জমিতে শুধু শুধু গাছ রোপণ করে কি লাভ হবে বলতো? প্রতাপ বলে, এই জন্য তো আমি তোমাদের জায়গা জমি ফেরত দেইনি। এক কর্মী এসে বলে, শিলাজাম্মার মতো তুমি বোকামি করো না। গৌরী বলে, তোমরা যদি এখনো এই কাজ বন্ধ না করো তাহলে সারা জীবন এই অভিশপ্ত জীবন নিয়েই কাটিয়ে দিতে হবে। পাশ থেকে নাপিত বলে ওঠে, অভিশপ্ত জীবন কাটাতে কাটাতে আমাদের সকলের এখন অভ্যাস হয়ে গিয়েছে। স্বর্ণ পেলেই আমরা বাকি জীবন এভাবে কাটিয়ে দিতে পারবো। এক কথায় গ্রামের সকলেই ব্যস্ত হয়ে পড়েছে স্বর্ণ তোলার জন্য। গৌরীর বাবাও স্বর্ণের লোভে পড়ে গিয়েছে। এই মুহূর্তে রেনু এসে সকলকে উদ্দেশ্য করে বলে, তোমরা তোমাদের জমি থেকে আগামী 3 দিনে যত পরিমাণ স্বর্ণ পাবে সেই সব স্বর্ণ আমি আর সাহেলি সাহেব মূল্য দিয়ে ক্রয় করে নেব। এই কথায় গ্রামের সকলেই খুশি হয়ে যায়। এদিকে ছোট্ট বাচ্চারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, যদি জমির মধ্যে এত স্বর্ণ পাওয়া যায় তাহলে না জানি পুরনো গুহার মধ্যে কত পরিমাণ স্বর্ণ পাওয়া যাবে। তাই তারা সকলে মিলে স্বর্ণ খোঁজার উদ্দেশ্যে গুহার দিকে যেতে শুরু করে। গৌরী প্রতাপকে বলে, যত যাই করো না কেন এই গ্রামের মানুষ কখনো বদলাবে না, তুমি এখান থেকে চলে যাও প্রতাপ। উত্তরে প্রতাপ বলেন, আমার বাবা এই গ্রাম ছেড়ে যে ভুল করেছিল আমিও কি ঠিক একই ভুল করব গৌরী? এই গ্রাম তো আমাদেরও, তাই না? গুহার মধ্যে বাচ্চারা স্বর্ণের লোভে খনন কাজ শুরু করে দিয়েছে। সাথে সাথে পুরো এলাকায় যেন দমকা হাওয়া বয়ে ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে রেনু ম্যাডামের কাছে সকলেই এক এক করে স্বর্ণ বিক্রি করতে শুরু করেছে। স্বর্ণের পরিমাণ মাপার পর এই দম্পতির হাতে টাকা তুলে দেয়া হয়। মহিলাটি তার কোলের সন্তানের কাছে টাকাটা দিতে বলে। রেনু যেই না বাচ্চার হাতে টাকাটা তুলে দেয়, টাকার স্পর্শে ছোট বাচ্চাটি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়, যা দেখে সকলেই আতঙ্কিত হয়ে যায়। গুহার মধ্যে এক বাচ্চার স্পর্শে অন্য বাচ্চা স্বর্ণেতে রূপান্তরিত হয়ে যায়। বাইরেও সেম অবস্থা, মানুষের স্পর্শেই অন্য মানুষ স্বর্ণতে রূপান্তরিত হচ্ছে। এখানকার সকলেই বুঝতে পারে এবার মানুষের সাথে মানুষের স্পর্শ লাগলেই সে সম্পূর্ণভাবে স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। তাই আতঙ্কে সকল সাধারণ মানুষ সেই স্থান থেকে ছোটাছুটি শুরু করে দেয়। গৌরী আর প্রতাপ সেই গর্ভবতী মেয়েটিকে নিয়ে এই গ্রামের অন্য সাইড দিয়ে বেরোনোর কথা চিন্তা ভাবনা করে। আসলে এই গ্রাম থেকে বেরোনোর আরো একটি গুপ্ত রাস্তা রয়েছে, যেই রাস্তার ব্যাপারে প্রতাপ একদিন দেখতে পেয়েছিল। এ কথা বলা বলি করার সময় নিউজ প্রেজেন্টার শুনে ফেলে
পুরো গ্রামকে আবার এই খবরটা ছড়িয়ে দেয়। রেনুর বাবা সকলকে বন্দুক দেখিয়ে বলে, কেউ এখান থেকে কোনো স্বর্ণ নিয়ে যেতে পারবে না, এখান থেকে চলে যেতে হলে আমাকে স্বর্ণ দিয়ে যেতে হবে। রেনু বলে, এত কিছু ঘটার পরেও আপনি লোভ ছাড়তে পারলেন না? বাবা হুইল চেয়ার সহ এগিয়ে যেতে গেলে উঁচু নিচু রাস্তার কারণে পড়ে যায়, যার জন্য তার হাতে থেকে পিস্তলটাও ছিটকে পড়ে যায়। এই পরিস্থিতি দেখে গ্রামের সকলে সেই স্থান থেকে পালাতে শুরু করে। দাদিমা এসে ঘৃণায় আর রাগে একটি স্বর্ণের হাট আর গায়ের ওপর ছুঁড়ে মারে। প্রতাপ, গৌরী আর ওই মেয়েটি ওই স্থানে যাওয়ার আগেই পুরো গ্রামবাসী সেখানে হাজির হয়ে যায়। সাধারণ মানুষ গুহার মধ্যে ঢুকলেই গুহায় যেন ফাটল শুরু হয়ে যায়। এক এক করে সকলে পালাতে শুরু করে। গৌরী লক্ষ্য করে এখানে ছোট বাচ্চারাও আটকে গিয়েছে, তাই সে ছোট বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করে। একে অপরের হাত না ধরে গৌরী একটি লাঠির মাধ্যমে তাদের উদ্ধার করার চেষ্টা করে। বাচ্চাগুলো আতঙ্কিত হয়ে বলে, আমাদের কোনো স্বর্ণ লাগবে না, আমি শুধুমাত্র ভালোভাবে আমার বাড়ি ফিরে যেতে চাই। বাঁচানোর এক পর্যায়ে পাথর পড়ে গৌরী আটকা পড়ে যায়। প্রতাপ পাথর সরানোর চেষ্টা করতে শুরু করে। দেখা যায় তাকে সহযোগিতা করতে রেনু ম্যাডামও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কোনো মতে সেই স্থান থেকে গৌরীকে উদ্ধার করা হয়। এদিকে বিদেশি বোম্বা দৌড়াতে দৌড়াতে অনেক কষ্টের পর পাহাড়ি গুহা পেরিয়ে গ্রামের এরিয়ার বাইরে চলে আসে। বোম্বা লক্ষ্য করে তার গলা থেকে এখন আর সুর বের হচ্ছে না। সে খুব ভালোভাবে কথা বলতে পারছে, তাই তো আনন্দে আত্মহারা হয়ে পাগলের মতো চিৎকার করতে শুরু করে। যাকে দেখে দূর থেকে একজন সাধারণ মানুষ তাকে পাগলই মনে করে। গুহার মধ্য থেকে সকলে বাইরে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে গর্ভবতী মহিলার ব্যথা শুরু হয়ে যায়, যার জন্য সেই স্থান থেকে সে 1 ইঞ্চিও নড়তে পারে না। দাদিমা সকলের কাছে সাহায্যের জন্য আহাজারি করতে শুরু করে। বাচ্চারা তার কান্না দেখে চারিপাশে ঘিরে ধরেছে। দাদিমা কান্না করে বলে, আমাকে ক্ষমা করে দে রে মা, আমি তোর চোখের জল মুছতে পারবো না। এই গ্রামের মানুষ তো আরো অনেক আগে মারা গিয়েছে, এখন জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে তারা, এরা কখনোই শুধরাবে না রে মা। গুহার ওপর থেকে পাথর ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এই অবস্থা দেখে দাদিমা আবারও সাহায্যের জন্য চিৎকার করে। উপর থেকে বড় একটা পাথরের টুকরো পড়তেই যাবে, দেখা যায় সেই মুহূর্তে বাচ্চারা মহিলাকে বাঁচানোর জন্য একে অপরের কাঁধে কাঁধ লাগিয়ে ঘিরে ফেলেছে। সাধারণভাবে যখন একে অপরকে স্পর্শ করছে, সাথে সাথে তারা স্বর্ণতে রূপান্তরিত হয়েছে। এই দৃশ্য দেখে গ্রামের এক বৃদ্ধ লোক সাহায্যের জন্য এগিয়ে আসে। মহিলার স্পর্শে সেও স্বর্ণ হয়ে যায়। গুহার পাথর ফেটে চলেছে। গ্রামের মানুষের এতক্ষণে বিবেক ফিরে এসেছে। মেয়েটিকে বাঁচাতে তারা এক এক করে সাহায্যের জন্য এগিয়ে আসে। প্রায় শতাধিক মানুষ স্বর্ণতে রূপান্তরিত হয়ে যায়। বেশ কিছুক্ষণের মধ্যে নবাগত সন্তান পৃথিবীতে জন্ম নেয়। তবে দুঃখের বিষয় হচ্ছে সন্তানের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না, আর মা তার সন্তানকে স্পর্শও করতে পারছে না। ভয় আর আতঙ্ক নিয়ে নিজেই নিজের দুর্ভাগ্যের কথা ভেবে কান্না করছে মা। মায়ের কান্না দেখে গৌরী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা শুরু করে। গৌরীর সাথে সাথে পুরো গ্রামবাসীর সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে তাদেরকে এই অভিশাপের থেকে মুক্তি করানোর জন্য দলগতভাবে প্রার্থনা করতে শুরু করে। আচমকা মেঘ ডেকে ওঠে, কয়েক ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে। এক ফোঁটা বৃষ্টি এসে শিশুটির শরীরে স্পর্শ করলেই অমনি শিশুটি কান্না শুরু করে। নাড়াচাড়া করতে শুরু করে শিশুটি। নাড়াচাড়া করার সময় মায়ের হাতে স্পর্শও লেগে যায়। সৌভাগ্যবশত এবার আর শিশুটি কিংবা মায়ের কিছুই হয় না। মা তার সন্তানকে কোলে তুলে কথা বলতে শুরু করে। গ্রামের সকলেই বুঝতে পারে তাদের কণ্ঠস্বর ফিরে এসেছে। বৃষ্টির স্পর্শে স্বর্ণ হয়ে থাকা সকলেই ধীরে ধীরে মানুষে রূপান্তরিত হয়। খুশিতে আত্মহারা হয়ে সকলে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানায়। প্রায় 2 বছর পর একজন বড় বিজনেসম্যান এই গ্রামের স্বর্ণের খনির ব্যাপারে জানতে পেরে দ্রুত এখানে চলে এসেছে। তার বিশ্বাস স্বর্ণের খনি নিয়ে যত আজগুবি ঘটনা ঘটেছে এইসবই মানুষের অন্ধবিশ্বাসের কথা। তাই গ্রামে এসে সকলকে স্বর্ণের খনির ব্যাপারে বলতে শুরু করে। সাধারণ জনগণ সকলেই বলে, আমাদের গ্রামে যে স্বর্ণের খনি রয়েছে তা আমরা আগে থেকেই জানি, তবে এই স্বর্ণ আমরা ব্যবহার করতে চাই না। লোকটি অসতর্কতাবশত একটি গাছের উপর পা দিতে গেলে গ্রামের সকলেই তাকে নিষেধ করে। সামান্য একটি গাছের উপর পা দিলে কি হবে এই ভেবে বিজনেসম্যান ইচ্ছাকৃতভাবে এরপরে গাছটিকে পাড়া দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সাথে সাথে এর ইফেক্ট শুরু হয়ে যায়। লোকটি অনবরত নাচতে শুরু করে, কোনোভাবেই নিজের শরীরের উপর কন্ট্রোল আনতে পারে না। এক পর্যায়ে বাধ্য হয়ে তার দলবল সহ এই স্থান থেকে বেরিয়ে যায়। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।